আসসালামু আলাইকুম। আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা অর্ধবার্ষিক বা প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ। এই হায়ার ম্যাথের মধ্যে সাধারণত যারা এসএসসি, যারা মাদ্রাসার মধ্যে বা দাখিল পরীক্ষার্থী আছো, তোমাদের মধ্যে এই ধরনের প্রশ্ন তোমরা, হ্যাঁ এটাই, এই ধরনের প্রশ্ন কীভাবে আসে, সেই প্রশ্ন প্যাটার্ন হায়ার ম্যাথের মধ্যে কীভাবে প্রশ্ন আসে, যারা ক্লাস 9 আছো তারা হয়তো অনেকটাই জানো না। সে হচ্ছে যে সাধারণত তোমাদের হচ্ছে যে প্রথম হচ্ছে যে 25টা এমসিকিউ থাকবে। এই 25টা এমসিকিউর মধ্যে হচ্ছে মার্ক থাকবে হচ্ছে কত, 25টা এমসিকিউর মধ্যে মার্ক থাকবে হচ্ছে যে 25 নাম্বারের। তারপর হচ্ছে এরপর 7টা সৃজনশীল থাকবে, সেই 7টা সৃজনশীল থেকে তোমাদের আনসার করতে হবে হচ্ছে যে 4টা, যেখানের মধ্যে হচ্ছে 40 নাম্বার। তাহলে এরপর আর হচ্ছে যে তোমাদের হচ্ছে আনসার করতে হবে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 7টা মতো প্রশ্ন থাকবে। সেই 7টা থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে, যেখানে মার্ক থাকবে হচ্ছে যে 5×10 নাম্বার। তাহলে হচ্ছে 10 নাম্বার সৃজনশীলের মধ্যে 40, তাহলে কত হয় 50। এবং এবং হচ্ছে যে এমসিকিউতে থাকবে হচ্ছে 25, তাহলে টোটাল হচ্ছে যে 75 মার্কের তোমাদের হচ্ছে প্রশ্ন হবে। আর 25 মার্ক হচ্ছে কি করতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ঠিক আছে। সো আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আসছি। সো কীভাবে সলভ করতেছি দেখো প্লিজ, কীভাবে সলভ করতেছি দেখো, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথমে এক নাম্বার প্রশ্নে যাব। এক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে এ সমান 1 3 5 সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখানের মধ্যে হচ্ছে যে আমরা সেটের দুই ধরনের প্রকাশ পাই, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে। সেট গঠন পদ্ধতি না হয়ে এটা হচ্ছে কি হবে, তালিকা পদ্ধতি। সাধারণত কোনো সেটের মধ্যে মান দেওয়া থাকলে তখন সেটা তালিকা পদ্ধতিকেই প্রকাশ করে, ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বহুপদী, ঠিক আছে। বহুপদী যদি বলা হয় থাকে, তার মধ্যে এখানের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে পদ কিন্তু হ্রাস পায়, কিন্তু প্রথমটাতে, কয় নাম্বারটাতে, x³ + 3x + 2, এটা হচ্ছে বহুপদী হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন বলতে হচ্ছে 2x³ + x² + bx + 18 বহুপদীর একটি উৎপাদক x+2 হলে b এর মান কত, ঠিক আছে। আমরা হচ্ছে এটা, এই যে 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে আমরা হচ্ছে জিরো মেথডের যে ম্যাথগুলো করছি, এভাবে উৎপাদক বিশ্লেষণ করলে সেটা হচ্ছে যে 3-এর মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে যে 3-এর মধ্যে বি এর মান পাবো হচ্ছে কত, 3 পাবো, ঠিক আছে। বি এর মান 3 হলে তাহলে এটা কি হবে, তাহলে হচ্ছে এই মানটা পাওয়া যাবে। 4 নাম্বার এ বি সি এর বি কোণ সূক্ষ্মকোণ হলে নিচের কোণটি সঠিক, ঠিক আছে। আমরা জানি এই যে 4 নাম্বার ম্যাথের মধ্যে সাধারণত সূক্ষ্মকোণ হলে, ঠিক আছে, তাহলে হচ্ছে একটা যদি সমকোণ হয়ে থাকে, তাহলে হচ্ছে যে কিভাবে বের করা হয়, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিংবা হচ্ছে আমরা বলতে পারি সাধারণত দুইটা ত্রিভুজের সমষ্টি যদি তৃতীয় বাহু, সমষ্টি যদি কি হয় তৃতীয় বাহু অপেক্ষার, মানে তৃতীয় কোণ অপেক্ষা যদি কি হয় ক্ষুদ্রতর হয়, তখন ত্রিভুজ গঠন করা যায়। তাহলে 4 নম্বরের মধ্যে সেই হিসাবে বলা যায় এ সি স্কয়ার লেস দেন এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ একটা বাহুর কোণ যেটা, সেটা অপর দুই বাহুর সমষ্টি থেকে যদি ছোট হয়ে থাকে, তখন হচ্ছে যে 4 নাম্বারটা আনসার করা যাবে। 5 নাম্বারটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে তার মধ্যমত দৈর্ঘ্য কত, ঠিক আছে। আমরা হচ্ছে যে এটা হচ্ছে খুব সহজে বলতে পারি, এটা হচ্ছে 4 পয়েন্ট কত হবে, 3 সেন্টিমিটার। 6 নাম্বারটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ আঁকা যায়। সমবাহু ত্রিভুজ আকার মানে যেটা ডেফিনেশন সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো তোমাদের 6 নম্বরের যেটা গ নাম্বার অপশন আছে সেটার মধ্যে হচ্ছে যে 5 কে স্কয়ার করলে 5 স্কয়ার সমান কত হবে, 4 স্কয়ার মিনস 16, 3 স্কয়ার মিনস কত 9, 16 এবং 9 যোগ করলে 25, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অনলি 6 নম্বরের গ নাম্বারটাই রাইট হয়, ঠিক আছে। 7 নাম্বার 2 + 5x - 4x² 0 হলে সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন। আমরা হচ্ছে যে 5 পয়েন্টের মধ্যে নিশ্চয়ক পড়ছি। নিশ্চয়ক মানে কি, এই যে x² + bx + c 0 হলে আমরা যে দ্বিঘাত সমীকরণ ছিল সেখানের মধ্যে x এর ভ্যালু কি ছিল, -b + b² - 4ac / 2a। ওইখানের মধ্যে 4টা কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো পড়লে তুমি খুব ইজিলি পারবে। b² - 4ac কে কি বলা হয় থাকে, নিশ্চয়ক বলা হয় থাকে। সেই নিশ্চয়কের মধ্যে হচ্ছে যে 7 নম্বরের মধ্যে কি হবে, তাহলে হচ্ছে যে যদি 0 হয় তাহলে হচ্ছে মূলদয় অমূলদ হবে, ঠিক আছে। দেখো এরপর প্রশ্নটাও ওই জায়গা থেকে আসছে, x² - 6s + 9 = 0 হলে সমীকরণের মূলদয় সমান হলে এর মান কত হবে, ঠিক আছে। এটাও সিমিলার জায়গা থেকে আসছে। সো এটা তুমি একবার রিভিশন করলে তুমি ইজিলি পারবা। 8 নম্বরে কি হবে, 1 হবে। নিচের অসমতাগুলো লক্ষ্য করো, ঠিক আছে। এই যে অসমতা, ষষ্ঠ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, নিচে অসমতাগুলো লক্ষ্য করো। 2 is greater than 4 হলে x greater than 2,
তুমি যদি এগুলো সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে, এক্সকে ফ্রি করার জন্য যেটা করতে হয় সেটা করলে তুমি এক্স এর গ্রেটার দেন 2 পাবা, প্রথম কন্ডিশন, ঠিক আছে। 2 নাম্বার কন্ডিশন বলছে 3x - 4 লেস দেন ইকুয়াল 14, অসমতার সমাধান x লেস দেন ইকুয়াল 6, ঠিক আছে। এটাও তুমি যদি ক্যালকুলেশন করো, এক্সকে ফ্রি করো, x লেস দেন ইকুয়াল 6, এটাও ঠিক আছে। বাট 3 নাম্বারটা আমাদের হচ্ছে যে ঠিক নাই, তুমি যদি ক্যালকুলেশন করো দেখা যাচ্ছে x গ্রেটার দেন 3 এটা আসে না, ঠিক আছে। সো এখানের মধ্যে আমরা প্রথম দুইটাকে চয়েস করবো, 9 এর 1 এবং 2, রোমান সংখ্যা 1 এবং 2 হচ্ছে যে রাইট আনসার। এখন আমরা 10 নাম্বার যাব। 10 নাম্বারের মধ্যে 10 নাম্বারের মধ্যে নিচের প্রশ্নাবলীকে 10 ও 11 নম্বর প্রশ্ন উত্তর দাও। 1 প্লাস 1/√2 প্লাস 1/2, এই যে 1/2√2 প্লাস 1/4, এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে। এটা হচ্ছে গুণোত্তর ধারার মধ্যে বলা হচ্ছে ধারাটির পঞ্চম পদের পরের পদ কত, 1 2 3 4 5, তার পরের পদটা আমরা কি বের করবো, সাধারণত হচ্ছে যে এই যে যে ধারার যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করলে খুব ইজিলি বের হয়ে যায়। তাহলে 10 নম্বরের মধ্যে সূত্র হচ্ছে, যদি বের করতে চাই 1/4√2 আসবে, গুড। তারপর হচ্ছে 11 নম্বরটা বলা হচ্ছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। প্রথম 10টি পদের সমষ্টি আমরা কি বের করব, প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে যে অসীমিত সমষ্টি যেটা আছে, সাধারণত সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা খুব ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে 11 সি নাম্বার, 31 এই 16/2 মাইনাস 2 - √2, এটা হচ্ছে রেজাল্ট আসে। তারপর হচ্ছে 12 নম্বরের মধ্যে বলা হচ্ছে কিউবিক -27, ঠিক আছে। কিউবিক -27 এর মধ্যে হচ্ছে আমরা 27কে যদি কিউবিক রুট করি তাহলে 27 হচ্ছে কি হবে, 3 কিউব। 3 কিউব এবং কিউবিক রুটের 1/3 3 3 চলে যায়, তাহলে কি হয়েছে -3 থাকে, তাহলে 12 নম্বর আনসার হবে -3। 13 নম্বর ম্যাথটা দেখো, সমীকরণের মধ্যে একশোকে কোন বিচ্ছেদ করে, এটা হচ্ছে যে 60 বিচ্ছেদ করে। 14 নম্বর ম্যাথটা, 14 নম্বর এমসিকিউ যেটা, সেটা বলা হচ্ছে যে এ বি সি এ বিগুণ সমান 90, cos এর সমান 1/√3, ভূমি সমান 1 হলে বলা হচ্ছে লম্ব 2 একক কোসেক থিটা এটা। তারপর হচ্ছে আমরা সাধারণত এই যে যেভাবে বলা আছে সেভাবে চিত্রটা আঁকবো, আঁকার পর হচ্ছে cos থিটা মানে হচ্ছে কাকে মিন করে, cos থিটা মানে হচ্ছে যে ভূমি ডিভাইড বাই অতিভুজকে মিন করে, এই মানটা বসাবো। তারপর হচ্ছে এরপর এইভাবে কন্ডিশন বসালে তাহলে কোনগুলোকে ডিফাইন করে সেটা দেখবো। দেখা যাচ্ছে আমাদের হচ্ছে যে সাধারণত প্রথম একটা এবং 3 নাম্বারটাকে ডিফাইন করে, কিন্তু 2 নাম্বারটা দেখা যাবে যে রং আনসার। সো আমরা বলবো 1 এবং 3। 14 নাম্বার হচ্ছে যে 1 এবং 3। 15 নাম্বারের মধ্যে হচ্ছে এটা হচ্ছে সূচকের ম্যাথ, এটা খুব সহজে করা যায়। প্রথম আমরা এই যে প্রথমে ভিতরে একদম লাস্টের পার্ট যেটা আছে x⁸ x² যেটা পাওয়ার আছে ওইটার ভিতর রুট যেটা আছে ওইটার কাজ করব, এরপর x11 এর কাজ করব, এখান থেকে যেটা রেজাল্ট আসবে সেটা x কে আমরা রুট কেটে দিয়ে x11 এর কাজ করব, এবং 16 রুট কিউবিক 16 রুট ওভার যেটা আছে সেটা কাজ করলে আমরা খুব সহজে মান পেয়ে যাব। তাহলে 15 নাম্বার আনসার হবে 15 ডি নাম্বার, এক্স ফ্রি হয়ে যাবে একদম, ঠিক আছে। 16 নাম্বার বলা হচ্ছে এই যে পি সমান 4 a টু দেয়ার উপর 12 a কিউব প্লাস 7 স্কয়ার মাইনাস 3 মাইনাস 2 হয়, তবে নিচের কোনটি এর উৎপাদক, ঠিক আছে। আমরা জিরো মেথডে ম্যাথ পারি, সাধারণত এমন একটা মান যাচাই করতে হবে যেটার জন্য পুরোটাই জিরো হয়ে যাবে, আর যেটার জন্য জিরো হবে সেটাকে আমরা চয়েস করবো, ঠিক আছে। তাহলে 16 নাম্বারের মধ্যে যদি এর মান যদি হাফ বসাও, ঠিক আছে, এর মান যদি হাফ বসো পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে হচ্ছে উৎপাদক আমরা কি পাবো, হাফ ইকুয়ালস এ সমান হাফ, তো তাহলে হচ্ছে ওইখানে ক্যালকুলেশন করলে আমরা টোয়াইস এ -1 অর্থাৎ 16 এ নাম্বারটায় রেজাল্ট হিসেবে পাবো। 17 নাম্বারটা তলের কোনটি নেই, তলের মধ্যে সাধারণত এটা একদম মুখস্থ প্রশ্ন, তলের কোনটি নেই। 17 সি নাম্বার, তলের মধ্যে সাধারণত উচ্চতা নাই, ঠিক আছে। তারপর 18 নাম্বার এবং 19 নাম্বার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। 1 - 4x প্লাস 4x² পাওয়ার n এর বিস্তৃত পদের সংখ্যা। আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে জানি, তুমিও জানো আমিও জানি সবাই জানি ইনশাল্লাহ। দ্বিপদী বিস্তৃতির যে একটা প্যাসকেলের সূত্র, একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কীভাবে করতে হয় সেটা। তাহলে এখানের মধ্যে দ্বিপদী বিস্তৃতি করলে n এর মান কত হবে, আমরা জানি ভিতরটা একটা কি হয়ে যাবে, সূত্র হয়ে যাবে। সেই সূত্রটা কি, মাইনাস বিয়োগের সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি যদি দ্বিপদী বিস্তৃতি করো তাহলে 18 মধ্যে n এর মান পেয়ে যাবে। 18 মধ্যে বলতে হচ্ছে যে n এর মান তাহলে কত হবে, n এর মান হচ্ছে যে প্রথমটাই হবে, ঠিক আছে, 3 হবে। পদ বিস্তৃতি চৌথ পদ কত, তুমি বিস্তৃতিটা যদি এক্সটেনশন করো খুব সহজেই বিস্তৃতিটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চৌথ পদ হিসেবে তুমি যেটা বলবা বা 8+1তম পদের মাধ্যমে তুমি চৌথ পদ বের করতে পারো, ঠিক আছে। তাহলে কত হবে বলো, 19-এর মধ্যে ডি নাম্বার হবে, চৌথ পদ আবার ডি নাম্বার, ঠিক আছে। তা হচ্ছে পি অফ এত কিউ অফ এত আর সমান এত, এটা স্থানাঙ্কের মধ্যে সাধারণত কি ক্ষেত্রফল বের করতে হয়, আমরা জানি ঘড়ির কাঁটা বিপরীত দিক দিয়ে যেটা আছে ওইটা দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করবো, ঠিক আছে। হাফ ইন্টু x1 x2 ডিভাইড বাই x2 x2 x3 ডিভাইড বাই x3 x4 সরি x3 y3, ঠিক আছে। আবার x1 y1 কে রিপিট করবো, ঠিক আছে। এভাবে যদি তুমি উপরগুলোকে প্লাস করে নিচেগুলোকে মাইনাস করো গুণ অবস্থায়, তাহলে হচ্ছে তুমি রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 20 নাম্বার হবে যে কোনটা, এ নাম্বার 6। বা ধর নিচের কোনটা স্কেলার রাশি, সাধারণত যে রাশিগুলো মান ও দিক
কোন মানদিক উভয় প্রয়োজন হয় তাদেরকে বলা যায় ভেক্টর রাশি, আর যেগুলো মানদিক উভয় প্রয়োজন নয় শুধু দিক দ্বারাই পুরো রাশিটাকে সম্পূর্ণ প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে স্কেলার রাশি। সুতরাং 21 নম্বরের মধ্যে সম্পূর্ণ প্রকাশ করা যায় কোনটাকে? কাজকে। সুতরাং কাজ একটি কি ধরনের রাশি? স্কেলার। 22 নম্বরের মধ্যে বলা হচ্ছে এটা ভেক্টর থেকে আসছে, ইউ ভেক্টর বি একটা ভেক্টরের জন্য ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ, এটা হচ্ছে আসলে যোজন বিধিকে মিন করে। তাহলে হচ্ছে এটা কোনটা হবে? বিয়োজন বিধি বা গুণন বিধি হবে না, তাহলে এটা প্রথমটাই হবে, শুধু 1 নাম্বার যোজন বিধি। ঠিক আছে, একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে বলা যাচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা কত। একটি মুদ্রাকে নিক্ষেপ করলে আমরা জানি একবার নিক্ষেপ করলে দুইবার, তাহলে দুইবার নিক্ষেপ করলে কয়বার হবে? 4বার হবে, তাহলে 23-এর কি নাম্বার হবে? ডি নাম্বার। স্টেবলার মেশিন কি রূপ কোণ দেখতে পাওয়া যায়? এই যে স্টেবলার মেশিনের মধ্যে সাধারণত স্টেপলার করলে কি ধরনের কোণ পাওয়া যায়? দ্বিতল কোণ পাওয়া যায়, তাহলে 24-এর কি হবে? দ্বিতল কোণ। ঠিক আছে, এরপর হচ্ছে 25 নম্বর, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত? তাহলে না ওঠার সম্ভাবনা কত হবে? 25-এর এ নাম্বার। ঠিক আছে, হাফ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা করছি, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। তো প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের হচ্ছে যে কয়টি? 60টি থেকে আমাদের আনসার করতে হবে কয়টি? 5টি। ঠিক আছে, 5টির মধ্যে একটাতে 2 মার্ক করে 5 দুগুণ কত হবে? 10 মার্ক। দেখো এখানের মধ্যে 1 নাম্বারের মধ্যে যে প্রশ্ন দিছে এফ এক্স সমান রুট ওভার টোয়াইস এক্স প্লাস 1 এফ ইনভার্স 2 মাইনাস 2 নির্ণয় করো। ঠিক আছে, আমরা এফ এক্স সমান, ঠিক আছে, এফ এক্স সমান এটা সমান টোয়াইস এক্স মাইনাস 1 সমান কি ধরবো? ওয়াই ধরবো। ওইটা দিয়ে এই ফর্মুলা দিয়ে প্রথমে ইনভার্স বের করবো। তাহলে হচ্ছে এখান থেকে খুব সহজে আমরা 1 নাম্বার ম্যাথটা করতে পারি। 1 নাম্বার সংক্ষিপ্তটা একদম ইজিলি বের করতে হবে। প্রথমে এফ ইনভার্স বের করবো, তারপর এফ ইনভার্স যেটা বের করবো সেখানে ওয়াই এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, 2 নাম্বারটা বলতে হচ্ছে দুটি সংখ্যার যোগফল আসে, এদের একটি 5 গুণ অপরটির এত গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা একটা সংখ্যা এক্স ধরে নিবো, আরেকটা সংখ্যা ওয়াই ধরে নিবো, তারপর একটা সংখ্যার আরেকটা সংখ্যা কয় গুণ, এটা এভাবে ধরে খুব সহজে করা যায়। 3 নাম্বার একটি গুণিত দ্বারা প্রথম পদে তো অসংখ্য সমষ্টির যে সূত্রটা আছে ওটা অ্যাপ্লাই করে খুব সহজে 3 নাম্বার ম্যাথটাও সলভ করা যায়, খুব সহজে সলভ করা যায়। ঠিক আছে, দেখো 4 নাম্বার ম্যাথটা কিভাবে সলভ করা যায়। 4 নাম্বার মধ্যে বলা হচ্ছে দুইটি মুদ্রা একত্রে, যেটা প্রবাবিলিটি থেকে আসছে। আমরা প্রবাবিলিটি এবং সাধারণত প্রবাবিলিটির ম্যাথগুলো অনেক সহজ হয়, প্রবাবিলিটি সাধারণত সংক্ষিপ্তগুলো একদম ভালো মতো করার ট্রাই করবো। ঠিক আছে, দুটি মুদ্রা একবার নিক্ষেপ করলে উভয় মুদ্রায় এইচ আসার সম্ভাবনা নির্ণয় করে। ঠিক আছে, তাহলে এইচ আসার সম্ভাবনা কত সেটা তোমরা অবশ্যই খুব সহজে পারবে প্রবাবিলিটি সূত্র ইউজ করে। ঠিক আছে, অনুকূল ফলাফল বেড বাই সমগ্র ফলাফল এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, 5 নাম্বারটা যেটা হচ্ছে ঘন জ্যামিতি থেকে আসছে, একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এত, এর আয়তন নির্ণয় করা। আমরা গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করলে তাহলে খুব সহজে এটা পারি। 6 নাম্বারটা সাধারণত ফাই মানে এখানে কাকে মিন করে বলতো? 180-কে মিন করে। গুড, তাহলে সাইনাস স্কয়ার পাই ডিভাইড বাই সাইন স্কয়ার 3 পাই ডিভাইড বাই সাইন স্কয়ার 5 পাই ডিভাইড বাই সাইন স্কয়ার 7 পাই ডিভাইড বাই 8 এর মান নির্ণয় করো। সাধারণত দুইটা সিমিলার করব, সাইন স্কয়ার 3 পাই যেটা আছে সেটা এবং লাস্টে 7 পাই ডিভাইড বাই 8 যেটা আছে এগুলোকে আমরা ভাঙার ট্রাই করবো। ভাঙলে দেখা যাচ্ছে যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে 1 প্লাস 1 এটার ভ্যালু 2 আসতে পারে। ঠিক আছে, 7 নাম্বারটা করব রেখার সমীকরণ নির্ণয় করো, এবং বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা সমীকরণ নির্ণয় কি জানি? যেটা সূত্র জানি, সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে যে এই যে y2 মাইনাস অর্থাৎ কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই বুজদ্বয়ের অন্তর, এই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে ঢাল নির্ণয় করার মাধ্যমে। এবং সেই সূত্রটা হচ্ছে যে কি ছিল? y-y1 সমান m ইন্টু x মাইনাস x1, যে সূত্রটা আছে ওই ইকুয়েশনটা লিখলে আমরা খুব সহজেই বিন্দুগামী যে রেখার সমীকরণ সেটা পেয়ে যাব। ঠিক আছে, গুড। এখানে 7টার মধ্যে 5টা খুব ইজিলি সলভ করবে। এবার দেখো সৃজনশীল সাধারণত 4টা লিখতে হবে, কয়টা থেকে? 7টা থেকে। ঠিক আছে, প্রথম সাধারণত প্রত্যেকটা পার্ট, একটা হচ্ছে অ্যালজেব্রা পার্ট বীজগাণিতিক যেটা এ সেকশন, বি সেকশনের মধ্যে আছে জিওমেট্রি এবং ভেক্টর পার্ট, আর সি সেকশনের মধ্যে আছে কি? ট্রিগনোমেট্রি এবং প্রবাবিলিটি। সাধারণত প্রত্যেকটা থেকে একটা করে 3টা, আর যে কোনো একটা থেকে একটা, টোটাল কয়টা? 4টা আনসার করতে হবে। ঠিক আছে, আমরা সাধারণত প্রবাবিলিটি এবং ট্রিগনোমেট্রি যেটা আছে এগুলো একটু সহজ হয়, সো এখান থেকে আনসার করা ট্রাই করবো। দেখো পাশাপাশি প্রত্যেকটা থেকে 1 নাম্বার ম্যাথটা কোথা থেকে আসছে? প্রথম চ্যাপ্টার থেকে। 2 নাম্বার ম্যাথটা দেখছো কোথা থেকে আসছে? অসীমদের সমষ্টি, দ্যাট মিনস 7 চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে আমাদের এই যে 3 নাম্বারটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ বিধি, এবং আমরা যদি বিস্তৃতি পারি খুব সহজে ম্যাথটা পারা যায় 3 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, 3 নাম্বার ম্যাথটা আসছে কোথা থেকে বলো তো? 3 নাম্বারটা আসছে হচ্ছে কোথা থেকে? সেটা হচ্ছে যে ওই যে বহুপদী যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা খুব সহজে সলভ করা যায় এখান থেকে, এই চ্যাপ্টারটা ম্যাথটা আসছে। ঠিক আছে, এই 3টা থেকে তুমি 2টা করতে পারো বা একটা করতে পারো। ঠিক আছে, 2টা করলে অন্য অন্য জায়গা থেকে একটা একটা করে করবা, আর এখান থেকে যদি তুমি একটা করো তাহলে অন্য জায়গা থেকে আরেকটা একটা করে প্রবাবিলিটি থেকে 2টা করতে হবে। ঠিক আছে, এবার জিওমেট্রি দেখো কি কি আসছে। জিওমেট্রির মধ্যে দেখো 4 নম্বরের প্রশ্নটা বলেছে স্থানাঙ্ক। ঠিক আছে, এই যে সমতলে আছে কিনা বা প্রমাণ করা যাবে একটি সমকোণ ত্রিভুজ সাধারণত অতিভুজ স্কেল সমান লম্ব স্কেল প্লাস ভূমি স্কেল, এটাকে ফর্মুলাকে অ্যাপ্লাই করলে তখন সমকোণ ত্রিভুজ, এটা
স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে, এটা খুব সহজে তুমি সলভ করতে পারবা। এখন আমরা যাব 5 নাম্বার সৃজনশীলের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ভেক্টর থেকে। সাধারণত ভেক্টরের মধ্যে অনলি 6টা প্রশ্ন ভালো মতো কভার করলে খুব সহজেই পারা যায়, ঠিক আছে? সো ভেক্টরের মধ্যে 6টা প্রশ্ন ভালো করে শিখে ফেলবা, দেখবে যে এখান থেকে সব ধরনের প্রশ্ন আসছে। 6 নম্বরের মধ্যে দেখো এই যে ত্রিকোণমিতি থেকে দিচ্ছে x=1 হলে দেখাও যে এটা খুব সহজ সলভ করা যায়। আর এটা এরপরটা খ নাম্বারটা, এটা এবং গ নাম্বারটা খুব সহজে সলভ করা যায়। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো বা আমার যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো যদি দেখো, খুব সহজে এটা সলভ করতে পারবা, ঠিক আছে? 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা এটা প্রবাবিলিটি, এই ম্যাথটা তো অবশ্যই করতে হবে। প্রবাবিলিটি কে ভাগতে হয়, কালো হওয়া, তারপর হচ্ছে লাল না হওয়ার সম্ভাবনা, তারপর যদি প্রতিস্থাপন না করলে কিভাবে করতে হয়, এই ম্যাথগুলো আমি তোমাদের জন্য করাবো। সো এই ম্যাথগুলো খুব সহজ। এভাবে তুমি যদি ম্যাথগুলো প্র্যাকটিস করো এবং ফুলফিলি আনসার করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। তোমাদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। সো তোমাদের ভালোবাসা অটুট থাকবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের জন্য আরো ভালো ভালো সাজেশন নিয়ে আসবো। এবং তোমাদের যে যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। অবশ্যই সাবস্ক্রাইব করবা, এটা আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই।